আমরা আজকে শুরু করব চ্যাপ্টার 2, যেখানে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং অধ্যায়ের নাম, এবং এইখানে আমরা লেকচার 1 থেকে শুরু করছি। তো আজকের লেকচারে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারের সাথে ইন্ট্রোডিউস হব এবং এর সাথে ডিটেলস যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো ক্লাসটা যদিও থিওরি পার্ট, সো একটু মনোযোগ দিয়ে করতে হবে। আর এটার সাথে অনেক কিছু আমাদের ডেইলি লাইফে আমরা ব্যবহার করি এমন অনেক কিছুর সাথেই কিন্তু মিল পাবা। সো ইন্টারেস্টিংও মনে হবে। এই চ্যাপ্টারটা যদি তুমি মনে করো যে তুমি মুখস্থ করে দেন হচ্ছে আহ, পরীক্ষা দিবে, এটা ভাবলে কিন্তু এই চ্যাপ্টার থেকে ভালো কিছু করা যাবে না। এই চ্যাপ্টারটা পড়ার বিষয় হচ্ছে তোমার আগ্রহ থেকে পড়তে হবে, যে আমি এতদিন যে মোবাইল ফোন, যে ডিভাইস, যা কিছু ব্যবহার করতাম সেগুলো আমি জানতাম না কিভাবে কাজ করে। এখন আমরা জানতে পারবো যে এগুলো কিভাবে কাজ করে। সো এই ইন্টারেস্ট থেকে যদি তুমি এই চ্যাপ্টারটাকে দেখো, তাহলে দেখবে চ্যাপ্টারটা ইজি এবং অনেক কিছু নতুন করে শিখতে পারবা। এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য না, নিজে শেখার জন্য, টেকনোলজি কিভাবে কাজ করে সেটা জানার জন্য এই চ্যাপ্টারটা আমরা জাস্ট পড়বো। ওকে, সো প্রথম বিষয় আমরা আসবো চ্যাপ্টারের কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। যেহেতু চ্যাপ্টারের নাম মানে হচ্ছে যোগাযোগ পদ্ধতি, মানে ইংলিশ হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, এবং এর সাথে সম্পৃক্ত যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের মধ্যে যত কিছু আছে সেগুলো নিয়ে চ্যাপ্টারে পড়াশোনা হবে। এখন এই প্রথম যে বিষয় আছে কমিউনিকেশন সিস্টেমে, সেটা হচ্ছে আমরা কমিউনিকেট করতে চাইলে কোনো একটা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যদি আমরা কমিউনিকেট করতে চাই, তাহলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। সো আমাদের এখানে আমি বলতে পারি যে উপাদান, কমিউনিকেশন সিস্টেমের উপাদান কি কি হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো নাম্বার 1, আমরা যদি একটু বক্স বক্স করে, এটা বইতে বক্স আকারই আছে, সো আমি জাস্ট বোঝার জন্য একটু আঁকছি, এটা তোমরা বইতে প্রথম পেজেই পাবা, দ্বিতীয় অধ্যায়ের। সেখানে যদি খেয়াল করো, প্রথমে এই অধ্যায়ের প্রথমে রয়েছে যে কমিউনিকেশন সিস্টেম এর উপাদান কি কি রয়েছে। তো উপাদানের ফার্স্ট অফ অল উপাদান বা সোর্স, সোর্স হচ্ছে এটা প্রথম উপাদান, SOURCE, সোর্স বা উৎস। তারপরে হচ্ছে আমাদের লাগবে সেন্ডার বা প্রেরক। যদিও আমরা সেন্ডার শব্দটা ব্যবহার করি রেগুলার লাইফে, বাট আমরা আইসিটির ভাষায় এই সেন্ডারকে নতুন করে একটা নামে ডাকবো, এটাকে বলা হয় ট্রান্সমিটার। সেন্ডারের রিপ্লেসমেন্টে আমরা এখন থেকে বলবো এটাকে ট্রান্সমিটার বা প্রেরক। ওকে, তারপরে তৃতীয়ত আমাদের লাগবে কি একটা মিডিয়াম বা মাধ্যম, বা নেটওয়ার্ক মিডিয়ামও আমরা এটাকে বলতে পারি, নেটওয়ার্ক মিডিয়াম বা মাধ্যম। চতুর্থত আমাদের প্রয়োজন হবে এখানে একটা রিসিভার। ওকে, সো এখানে আমাদের লাগবে রিসিভার। সো সেন্ডার থেকে অবশ্যই রিসিভার প্রয়োজন হবে, রিসিভার। এবং ফাইনালি আমাদের প্রয়োজন হবে এখানে একটা ডেস্টিনেশন বা গন্তব্য, ডেস্টিনেশন। সো আমি যদি একটু নিজের সাথে মানে রিয়েল লাইফের সাথে আমরা বোঝার চেষ্টা করি, এটাকে রিলেট করে যে আসলে কিভাবে একটা ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় বা সেন্ড হয়। প্রথমে চিন্তা করো যে আমরা, ধরো তোমাকে একটা টেক্সট দিচ্ছি তোমাদেরকে, সো সেক্ষেত্রে প্রথমত আমাদেরকে একটা মোবাইল ফোন থাকতে হচ্ছে। সো যে ফোনের সাহায্যে আমরা টেক্সটটা করব, সো আমার সোর্স বা আমার উৎস হচ্ছে সেই মোবাইল ফোন, যার সাহায্যে আমরা তোমাকে সেই টেক্সটটা করতে পারছি। খেয়াল করো, তাহলে এটা কি এক নম্বর উৎস। সো ইট শুড বি মোবাইল অর কম্পিউটার অর দিস কাইন্ডস অফ ডিভাইস। ওকে, সো এরপরে আমাদের কি লাগবে, আমাদের একটা সেন্ডার বা ট্রান্সমিটার প্রয়োজন হবে। আমার কাছে মোবাইল ফোন থাকলেই কিন্তু হবে না, এর সাথে কানেক্টেড একটা ইন্টারনেট মিডিয়া থাকতে হবে। এটা হতে পারে রাউটার, হতে পারে এই ধরনের যে নেটওয়ার্ক মিডিয়া, যার সাহায্যে সেন্ড করবে সেই জিনিসটা প্রয়োজন হবে। সো আমার কাছে ধরো একটা রাউটার থাকলো, সো আমি মোবাইল ফোনের মধ্যে লিখলাম সেটা আমার উৎস, তারপরে আমি একটা রাউটার ব্যবহার করছি, সেটা আমার হচ্ছে সেন্ডার। দ্বিতীয়ত হচ্ছে একটা নেটওয়ার্ক সিস্টেম থাকতে হবে। আমার কাছে রাউটার থাকলেই যে সেন্ড হবে এমন না, আমার সেখানে নেট কেনা থাকতে হবে। অথবা আমি যদি বলি যে বাসায় আমরা যারা ব্রডব্যান্ড ব্যবহার করি, ব্রডব্যান্ডের ক্ষেত্রে রাউটারটা চলে কিভাবে, একটা কেবল এসে রাউটারের সাথে কানেক্ট হয়। ইট শুড বি, এখানে অনেক ধরনের কেবল আছে, আমরা যেটাকে ইন্টারনেট তার বলে চিনি, তাই না? এই ইন্টারনেটের তার কিন্তু আরও কয়েক ধরনের হয়, ফাইবার অপটিক্স হয়, এইগুলো ডিটেলস আমরা পড়বো সামনে। সো আমরা যে তারের মাধ্যমে বা তারবিহীন মাধ্যম দিয়ে ডেটাকে সেন্ড করি, সেটাই হচ্ছে আমার মিডিয়াম বা মাধ্যম। তাহলে আমার মোবাইল ফোন হচ্ছে উৎস, তারপরে হচ্ছে আমরা যে রাউটার বা ইত্যাদি জাতীয় ডিভাইস ব্যবহার করি সেন্ড করার জন্য, সেটা হচ্ছে সেন্ডার। এই ডিভাইসগুলো আবার যার সাথে কানেক্টেড হয়, সেই কেবল বা তারবিহীন যদি টাওয়ার হয়, সেটা হচ্ছে আমার মিডিয়াম বা মাধ্যম। তারপর অপর প্রান্তে আবার আরেকটা মোবাইল ফোনে সব কিছু যে রিসিভ করবে, সো সেইখানে আরেকটা মোবাইল ফোন প্রয়োজন হচ্ছে, সেটা আমার রিসিভার অথবা ডেস্কটপ বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস। ফাইনালি আমাদের হচ্ছে একটা ডেস্টিনেশন প্রয়োজন হচ্ছে। ওকে, সো এখানে ডেস্টিনেশন বলতে আমরা কি বুঝাইতে পারবো। সরি, আমি এখানে বলি, আমার এখানে মোবাইল ফোন হবে হচ্ছে ডেস্টিনেশনটা। খেয়াল করে একটু দেখো,
আমি মোবাইল ফোনটা এখান থেকে মুছে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। সেন্ডার এবং রিসিভার হচ্ছে একই ধরনের জিনিস। সেন্ডার এবং রিসিভার দুইটাই হচ্ছে একই ধরনের জিনিস। যেমন ধরো মডেম চিন্তা করতে পারো। মডেম তোমরা ব্যবহার করছো কিনা আমি জানি না। আগে এক ধরনের ডিভাইস পাওয়া যেত যেটার মধ্যে সিম কার্ডে ইন্টারনেট রিচার্জ করে ইউএসবির মতো সেইটা কম্পিউটার লাগিয়ে দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যেত। আবার রাউটার যেগুলো, রাউটার, সো এগুলো হচ্ছে সেন্ডার রিসিভারের মধ্যে পড়ে। সেন্ডার বা ট্রান্সমিটার বা রিসিভার এগুলো হচ্ছে মডেম রাউটার, যে ডিভাইসগুলোর সাথে ইন্টারনেটে আমরা কানেক্টেড হই। সো এগুলো হচ্ছে সেই জিনিসগুলা। সোর্স আর ডেস্টিনেশন সেম। এটাও মোবাইল ফোন ছিল, এখানে আমরা আরেকটা মোবাইল ফোন বা একটা ডেস্কটপের কাছে ডেটা পাঠাবো। আর মিডিয়াম হচ্ছে এই সেন্ডার এবং রিসিভারগুলো যাদের সাহায্যে কানেক্টেড হয়। এটা হতে পারে ইন্টারনেট কেবল, হতে পারে এটা দুইটা টাওয়ার। ওকে, এটা হচ্ছে ডেটা ট্রান্সমিশনের উপাদান। এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কনফার্ম করো। আমি বলছিলাম যে আমরা প্রেরকের মধ্যে মডেম বা রাউটারকে কাউন্ট করছি, হ্যাঁ কম্পিউটার বা ওয়ার্ক স্টেশনকে আমরা উৎস হিসেবে ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রাপকের মধ্যে আমরা মডেম বা রাউটার না এনে সার্ভার বা কম্পিউটার এদেরকে কেন আনছি? এরা তো উৎস হিসেবে কাজ করার কথা, তাই না? আচ্ছা, আমি তোমাকে সেটাই বললাম যে সেন্ডার হচ্ছে, দেখো, মোবাইল ফোন কি আমার সোর্স, যেটার সাহায্যে আমি ডেটা পাঠাবো। মানে প্রথম দিকে আমি যেখানে ডেটাগুলোকে স্টোর করছি, হতে পারে এটা একটা টেক্সট, হতে পারে এটা একটা ইমেজ, হতে পারে এটা একটা ইমেইল। সো আমি কিন্তু প্রাইমারিলি তার কাছে আমার ডেটাগুলোকে রাখছি। সো সে কি আমার সোর্স, যেটার সাহায্যে পাঠাবো। একই রকমভাবে আমি যার কাছে পাঠাবো সেও তো একটা মোবাইল ফোন বা তার একটা ডিভাইস ব্যবহার করতে হবে। সো সোর্স এবং ডেস্টিনেশন এই দুই ক্ষেত্রেই ইউজার মানে সেন্ডার এবং রিসিভারের যে মোবাইল ফোন আছে সেগুলোকে বোঝানো হচ্ছে, বা ডেস্কটপ আছে সেগুলোকে বোঝানো হচ্ছে। এখন ধরো আমাদের তোমার আর আমার কথাই আমি চিন্তা করি, আমি এই জিনিসগুলো লিখছি, তাহলে আমার এখানে সোর্স কি, আমার সেই ডেস্কটপটা, এটার মধ্যে আমি লিখছি। আমার সেন্ডার কে, আমার সেন্ডার হচ্ছে আমার যে বাসায় রাউটার রয়েছে, বা আমি যদি মডেম ব্যবহার করি যে মডেম রয়েছে, মানে যেই নেটওয়ার্কে কানেক্ট হওয়ার জন্য আমি যে ডিভাইসটা ব্যবহার করছি, হ্যাঁ, সেই ডিভাইসটাকে আমার সেন্ডার বা ট্রান্সমিটার। এখন আমার এই মোবাইল ফোনের ডেটাটা সেন্ডার হয়েই তো যাবে, নাকি রাউটার স্কিপ করতে যেতে পারবে না। সো রাউটারের কাছে গেল, রাউটার কি সেন্ড করে দেওয়ার কাজ করবে। এখন আমার কম্পিউটারে শুধু ডেটাটা থাকলে কম্পিউটার তো ডেটা সেন্ড করবে না, ডেটাটা সেন্ড করবে হচ্ছে সেই রাউটার। এখন রাউটারের কাছে গেল, রাউটার আবার কি করলো, এটাকে আরেকটা তোমার ওই পাশে যে রাউটার আছে তার সাথে কানেক্ট করতে হবে, কারণ তার কাছে না কানেক্ট করলে তো সেই ডেটাটা পাঠাতে পারবে না। তো সে হচ্ছে এই রাউটার থেকে এই রাউটারে, যে সেন্ডার থেকে ট্রান্সমিটারে কানেক্ট করবে। এখন কানেক্ট করার জন্য আবার কাকে লাগবে বলো, এই দুজনের মাঝখানে আবার কেবল আছে না, তোমার রাউটারে একটা কেবল কানেক্ট হয়েছে, আমার রাউটারে একটা কেবল কানেক্ট হয়েছে। তাহলে এই দুজনের রাউটারে যে কেবল কানেক্ট হয়েছে সেটা কি আমার মিডিয়াম বা মাধ্যম। আর ফাইনালি এই রাউটার যখন রিসিভ করলো ডেটাটা, রাউটার রিসিভ করলে কি তুমি দেখতে পারবা? ডেফিনেটলি না। রাউটার আবার কি করে, তোমার ফোনে সেই ডেটাটাকে পাঠায়, পাঠানোর পরে তুমি দেখতে পারো। তাহলে তোমার ফোন বা তোমার মোবাইল বা তোমার ডেস্কটপ সেটা হচ্ছে ডেস্টিনেশন। মানে সোর্স আর ডেস্টিনেশন একই ধরনের কম্পোনেন্ট। আবার সেন্ডার আর রিসিভার এরা হচ্ছে একই ধরনের কম্পোনেন্ট, একই ধরনের কম্পোনেন্ট। তারা সবসময় একই কাজ করে না। যেমন আমার এখান থেকে কম্পিউটার সেন্ড করে, এই এখন কম্পিউটার সেন্ডিং এর কাজ করছে, আবার তোমার কম্পিউটার রিসিভের কাজ করছে, তাই না? সো সো সেন্ডার এবং রিসিভার মানে এই রাউটারগুলা সেন্ডও করতে পারে, রিসিভও করতে পারে, বা এই ডিভাইসগুলো সেন্ডও করতে পারে, রিসিভও করতে পারে। এটা হচ্ছে ওই ধরনের কম্পোনেন্ট। ওকে, দুজনই সেম, মানে দুজনই রাউটার, কিন্তু একবার সেন্ডও করতে পারবে, আবার সে রিসিভও করতে পারবে। মোবাইল এই সোর্সের মোবাইল আর ডেস্টিনেশনের মোবাইল দুইটাই মোবাইল, বাট এটা কি একবার সেন্ডও করতে পারে, একবার রিসিভও করতে পারে। মিডিয়াম হচ্ছে সেই নেটওয়ার্ক কেবল। দেন ত্রিদীপ, তুমি কি বুঝতে পেরেছো? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, দেন আমরা কমিউনিকেশন সিস্টেমের যে এলিমেন্টগুলো বা উপাদানগুলো সেগুলো বললাম। এখন আমরা আসবো হচ্ছে ব্যান্ডউইথ বলতে কি বোঝায়। দেখো, আমরা যখন কোনো একটা কমিউনিকেশন করি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের সাথে, যখন আমরা কমিউনিকেট করতে যাই, তখন ডেফিনেটলি আমার একটা স্পিড থাকে, তাই না? সো আমরা এখানে কয়েকটা নামে এই জিনিসটাকে উল্লেখ করছি। যেমন তোমরা এটাকে বলতে পারো ব্যান্ডউইথ, বাংলাও লিখতে পারি আমরা, ইংলিশেও আছে, বাংলাও আছে, দুইভাবেই পরিচিত হয়ে যাওয়া ভালো। হ্যাঁ, পরীক্ষায় যে কোনোভাবে আসতে পারে। সো এখানে আছে ব্যান্ডউইথ। দ্বিতীয়ত তুমি এটাকে বলতে পারো বিপিএস। বিপিএস এটার পুনরূপ হচ্ছে বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। এটা দ্বিতীয়ত না বলে এটা একটু পরে দিই। ব্যান্ডউইথ, এরপর আমি বলি ডেটা ট্রান্সমিশন স্পিড, বলি এটা 2 নম্বরে, ডেটা ট্রান্সমিশন স্পিড। তৃতীয়ত বলি এটাকে ডেটা ট্রান্সমিশন রেট।
ট্রান্সমিশন রেট। ওকে, সো বাংলায় করলে কি হয়, ডেটা ট্রান্সমিশন স্পিড অর্থ কি, যে ডেটা স্থানান্তরের গতি। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন রেট কি, ডেটা স্থানান্তরের হার। ব্যান্ডউইথ মানেও এই একই জিনিসকে বোঝায়, এই জন্য আমি সবগুলো সিনোনিমস লিখলাম। ব্যান্ডউইথও বোঝায় ডেটা ট্রান্সমিশন স্পিড বোঝায় অথবা হার বোঝায়। বিপিএস মানে বিট পার সেকেন্ড বোঝায়। খেয়াল করো, আমি যদি বলি তোমার ফোন থেকে আমার ফোনে একটা ছবি পাঠাও, এখন ধরো তুমি একটা ছবি আমার ফোনে পাঠাচ্ছ, এখন তুমি ধরো জানো না যে এই ছবিটা কত এমবি বা কত জিবি। সো তখন তুমি দেখলা যে এই ছবিটা যেতে সময় লাগছে হচ্ছে ধরো 5 মিনিট সময় লাগছে। তাহলে এখানে আমি জানি না সেটা কত এমবি বা সে কত জিবি আছে, তখন আমি এগুলোকে বলি ব্যান্ডউইথ। ওকে, যখন এমবি জিবি এগুলোর উপর ডিপেন্ড করতেছে না। আর যখন আমি বলতেছি যে 5 এমবি বা ধরো 5 বিট, 5 বিটের একটা ছবি যেতে সময় লাগছে 5 সেকেন্ড, ধরো আমি এই কথাটা বললাম, এর মানে 1 বিট যেতে কত সেকেন্ড লাগছে, 1 সেকেন্ড। তাহলে কি আমি বলতে পারি এটা 5 বিপিএস। বি মানে বিট, পি ফর পার, এস ফর সেকেন্ড। তাহলে কি 5 বিট পার সেকেন্ড, মানে 5টা বিট প্রত্যেক সেকেন্ডে 5 বিট করে সে যাচ্ছে। ওকে, সরি, এখানে তো ওয়ান বিপিএস হবে, কারণ প্রতি সেকেন্ডে 5 বিট যদি 5 সেকেন্ডে যায় তাহলে 1 সেকেন্ডে 1 বিট যাচ্ছে। তাহলে এটা কি হবে 1 বিপিএস, মানে 1 সেকেন্ডে 1 বিট যাচ্ছে, 1 বিপিএস এভাবে বলা যায়। আচ্ছা, সো যখন বলবে ব্যান্ডউইথ কি, তখন এর সংজ্ঞা কি বলবো, তখন আমি বলবো প্রতি সেকেন্ডে, দেখো প্রতি সেকেন্ডে যে পরিমাণে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণে ডেটা, ডেটার কোয়ান্টিটিটা এমবি জিবি যাই হোক, যে পরিমাণে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয় তাকে আমরা ব্যান্ডউইথ বলি। আবার আমি বলতে পারি তাকে আমরা ডেটা ট্রান্সমিশন স্পিড বলি, তাকে আমরা ডেটা ট্রান্সমিশন রেট বলি। দেখো একটাই সংজ্ঞা তিনটা কভার হয়ে যায়। সো তোমাকে যে কোনোভাবে প্রশ্ন করতে পারে। আমি এখানে কিভাবে শুরু করব, প্রতি সেকেন্ডে যে পরিমাণে ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয় তাকে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড অথবা ডেটা ট্রান্সমিশন রেট বলে। আচ্ছা, যখন আমাকে একদম ফিক্স করে দিবে যে 1 বিপিএস বা 12 বিপিএস বলতে কি বোঝায়, তখন আমি বলবো যে দুইটা ডিভাইস আমি ড্র করি, ধরো বললো 12 বিপিএস বলতে কি বোঝায়। এখন কিন্তু আমি জানি যে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা যাচ্ছে। আগে বলছিলাম যে পরিমাণ ডেটা যায়, এখন আমি বলছি কি প্রতি সেকেন্ডে 12 বিট ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। ওকে, সো ব্যান্ডউইথ যখন বলবে তখন তুমি ইন জেনারেল মানে এমবি হোক জিবি হোক সবার জন্য বলবা প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে ব্যান্ডউইথ বলে। আর যদি বলে শুধু বিপিএস কি, তাহলে বলবা যে প্রতি সেকেন্ডে যে পরিমাণে বিট ট্রান্সফার হয়। ওকে, সো ব্যান্ডউইথের সঙ্গে বলছি যে পরিমাণে ডেটা ট্রান্সফার হয়, আর বিপিএস এর সঙ্গে বলছি প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার হয় তাকে বিপিএস বলে। তারপর যদি প্রশ্ন হয় 12 বিপিএস বলতে কি বোঝায়, মানে 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে, পিএস আছে না, এটা দিয়ে শুরু করবা, পি ফর প্রতি, এস ফর সেকেন্ড। সো প্রতি সেকেন্ডে 12 বিট ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। একই রকম ভাবে তোমাকে আমি প্রশ্ন করতে পারি লাইক 5 MBPS বলতে কি বোঝো, তাহলে তুমি কি বলবা প্রতি সেকেন্ডে 5 মেগাবিট ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। তোমাকে আমি যদি বলি 10 জিবিপিএস বলতে কি বোঝায়, তাহলে কি বলবা প্রতি সেকেন্ডে 10 জিবি ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। ওকে, এখানে আরেকটা বিষয় আমি একটু খেয়াল করে তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। এখানে যখন এটা 1 বা ধরো 10 MBPS আছে, যখন এটা 10 MBPS আছে তখন এই ছোট হাতের বি যেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে কি বিট, ইফ তোমরা এখানে বড় হাতের বি পাও, যদি বড় হাতের বি থাকে বিপিএস, তাহলে কিন্তু এই বিটা রিপ্রেজেন্ট করে বাইট। ওকে, সো যখন লিখবা বাংলায় যদি লিখতে চাও যে বিট আকারে এই কথাটা লিখতে চাও, ছোট হাতের বি থাকলে বিট লিখবা, বড় হাতের বি থাকলে বাইট লিখবা। যেমন এখানে ধরো আমি দুইবার লিখছি, একটা বড় হাতের এমবিপিএস নিয়ে আর একটা ছোট হাতের এমবিপিএস লিখেছি। সো এখন যদি আমি বলি প্রতি সেকেন্ডে 10 মেগাবিট ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়, এটার অর্থ হচ্ছে 10 MBPS। আর এটা যদি আমরা সংজ্ঞা বলি বা এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, প্রতি সেকেন্ডে 10 মেগাবাইট ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। ওকে, এই যে মেগাবিট বা মেগাবাইট এগুলোর কিন্তু একটা চার্ট আমি 3.1 যখন পড়িয়েছি তখন 3.1 লেকচার নাম্বার 1 কিন্তু আমরা এই বিট বাইটের একটা চার্ট দিয়ে দিয়েছি। সো যারা সেই চার্টটা দেখো নাই তারা সেই চার্টটা লেকচার থেকে দেখে নিবা। আবার এটা 3.1 মধ্যেও এই বিট বাইটের হিসাবটা 3.1 বইয়ের মধ্যে 3.1 মধ্যে হিসাবটা প্রথম দিকেই আছে। সো সেখান থেকে ওইটা দেখে নিবা। ওকে, সো এটা গেল আমাদের ব্যান্ডউইথের একদম প্রাইমারি যে বিষয়টা। এখন প্রশ্ন হতে পারে যে ব্যান্ডউইথ তাহলে কত প্রকার। সো আমরা এটার সঙ্গে আসবে ব্যান্ডউইথ কত প্রকার, ক্লাসিফিকেশন বা প্রকারভেদ ব্যান্ডউইথের। ব্যান্ডউইথ সাধারণত 3 প্রকারের হয়। একটাকে আমরা বলি ন্যারো ব্যান্ড।
বোঝাই যাচ্ছে নামটা শুনে, ন্যারো মানে তো সরু বা কম। 2 নম্বর হচ্ছে ভয়েস ব্যান্ড, আচ্ছা ইংলিশে লিখছি ভয়েস ব্যান্ড, এবং 3 নম্বর হচ্ছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড এই হচ্ছে 3টা স্পিড। সো ন্যারো ব্যান্ডের স্পিড হচ্ছে, ন্যারো মানে যেহেতু সরু সব থেকে কম, এর স্পিড হচ্ছে 45 টু 300 বিপিএস, 45 থেকে 300 বিট পার সেকেন্ডে ডেটা ট্রান্সফার করে ন্যারো ব্যান্ড। ভয়েস ব্যান্ড হচ্ছে মোটামুটি একটা ফিক্স 9600 বিপিএস। বিপিএস আচ্ছা, এটাকে আবার যদি আমরা একটু 1000 দ্বারা ভাগ করি তাহলে হয় 9.6 কেবিপিএস, এটাও বলা যায়। হ্যাঁ, 9.6 কেবিপিএস এটাও বলা যায়। আর ব্রডব্যান্ডের স্পিড মোটামুটি সব বইতেই শুরু হয়েছে 1 এমবিপিএস থেকে। আমরা বাসা বাড়িতে যে ইন্টারনেট ব্যবহার করি এগুলো তো ব্রডব্যান্ড স্পিড। তো মোটামুটি সব জায়গায় সব বইতেই সব রাইটাররাই বলছে 1 এমবিপিএস থেকে শুরু হয় ব্রডব্যান্ড স্পিড। কেউ কেউ বলছে এটা এর উচ্চ গতি সম্পন্ন, কেউ কেউ একটা লিমিট করে দিছে। সাধারণত মোটামুটি আমরা যে গ্রহণযোগ্য যে লিমিটটা ধরতে পারি সেটা হচ্ছে 1 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত ব্রডব্যান্ডের যে গতি সেটা শুরু হয়। ওকে, তাহলে ন্যারো ব্যান্ডের স্পিডটা আমরা কি বললাম? ন্যারো ব্যান্ড স্পিড হচ্ছে 45 টু 300 বিপিএস। দেন ব্রডব্যান্ডের স্পিড হচ্ছে, ভয়েস ব্যান্ডের স্পিড হচ্ছে 9600 বিপিএস, আর ব্রডব্যান্ডের স্পিড হচ্ছে 1 এমবিপিএস থেকে 1 জিবিপিএস। এই হচ্ছে 3টা স্পিড। তাহলে সব থেকে স্লো স্পিড হচ্ছে ন্যারো, ভয়েস মাঝারি, ব্রড হচ্ছে হাই। ব্যবহারগুলো দেখি কোথায় কোনটা ব্যবহার করা হয়। ন্যারো ব্যান্ড সাধারণত ডেটা ট্রান্সমিশনের শুরুর দিকে ব্যবহার করা হতো, এখনও কিছু কিছু জায়গায় হয়, যেমন টেলিগ্রাফিতে হয়। এবং ন্যারো ব্যান্ডের স্পিডটা খুব কম থাকে, তখন মানুষ প্রাইমারি তার যে প্রয়োজন সেই প্রয়োজনের কারণে এই ন্যারো ব্যান্ডগুলো ব্যবহার করতো। প্রাইমারি প্রয়োজন বলতে ধরো একটা মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়, অথবা একটা হাই কমিশন থেকে আরেক দেশে হাই কমিশনে একটা চিঠি বা গুরুত্বপূর্ণ কোনো ডেটা পাঠাইতে হবে, সে সকল ক্ষেত্রে ন্যারো ব্যান্ডটা ব্যবহার করা হতো। আর যেহেতু আমরা শুধুমাত্র সেখানে তখন টেক্সট সেন্ড করতাম, আর টেক্সট সেন্ডের ক্ষেত্রে অনেক বেশি স্পিড আমাদের প্রয়োজন হতো না, আর টেক্সট অনেক বেশি জায়গাও নিত না। তো সেক্ষেত্রে আমাদের এই এতটুকু স্পিডই মোটামুটি এনাফ ছিল তৎকালীন সময়। তবু এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ এই ডেটা ট্রান্সমিশনটা। আমি তোমাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে তোমরা হয়তো শেয়ারিটে তোমার ফ্রেন্ডকে এখন ডেটা ট্রান্সফার করো, একটা 5 এমবি ডেটা হয়তো বা তোমার সেন্ড করতে হয়তো বা তোমার সময় লাগে, সর্বোচ্চ গেলে হয়তো বা লাগে 5 এমবি ডেটা 1 মিনিটও লাগে না। হ্যাঁ, ধরে নিলাম আমরা 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড সময় লাগে। বাট এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাই যে 5 এমবির একটা ডেটা যদি আমরা ন্যারো ব্যান্ড স্পিডে সেন্ড করতে চাই, এটা অলমোস্ট তোমার লেগে যায়, অলমোস্ট তোমার এটা কত 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। মানে বুঝতেই পারছো এটা কি পরিমাণ স্লো একটা স্পিড হয়। ওকে, সো এটা হচ্ছে ন্যারো ব্যান্ডের স্পিড। এরপর ভয়েস ব্যান্ডের স্পিড যেটা, সেটা হচ্ছে 9600 বিপিএস। সো এটা হচ্ছে মাঝারি স্পিড। এটাই ব্যবহার করা হয় এখনকার সময়। ধরো বিভিন্ন ধরনের আমাদের যে বাসা বাড়িতে যে ল্যান্ড ফোনটা থাকে সাধারণত, সে সকল জায়গায় এই ভয়েস ব্যান্ড স্পিড ব্যবহার করা হয়। এটা আরেকটা স্পিড আমরা বলতে পারি, এটা ব্যবহার করা হয় তোমার আমাদের কম্পিউটার থেকে যদি সিপিইউতে অথবা কম্পিউটার থেকে পেন ড্রাইভে যদি কোনো ধরনের ডেটা ট্রান্সফার করতে হয়, এই সকল ক্ষেত্রে সাধারণত 9600 বিপিএস যেটা ভয়েস ব্যান্ড সেটাকে ব্যবহার করা হয়। আর ফাইনালি যেটা আমরা বলছিলাম ব্রডব্যান্ড, সেটা তো আমরা বুঝি এখন, যেমন শেয়ারিটের স্পিড যেটা। দেখো, ব্রডব্যান্ড মানেই যে ইন্টারনেট তা না, ব্রডব্যান্ড বলতে একটি স্পিড রেটকে বোঝায়। যেমন আমরা শেয়ারিটে কাউকে ডেটা সেন্ড করছি, সো শেয়ারিট তো খুব ফাস্ট ডেটা ট্রান্সফার করে। সো ব্রডব্যান্ড কিন্তু বলতে বোঝানো হচ্ছে এটা একটা স্পিড। শেয়ারিটও এক ধরনের ব্রডব্যান্ড স্পিড, মানে একটা হাই স্পিডকে বোঝায়। ওকে, সো এই ধরনের 3 ধরনের আমাদের ব্রডব্যান্ড, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড 3 ধরনের আমরা ব্যান্ডউইথ পাই। ব্যান্ডউইথ 3 প্রকার, বা ডেটা ট্রান্সমিশন স্পিড 3 প্রকার, অথবা ডেটা ট্রান্সমিশন রেট 3 প্রকার, এবং সেই 3 প্রকারগুলো আমরা এই মুহূর্তে আলোচনা করলাম। আচ্ছা, তারপরে আমরা যে বিষয় নিয়ে যাব, আচ্ছা এখান থেকে কারো কোনো প্রবলেম আছে থাকলে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা, যদি না থাকে দেন আমরা এর পরের ব্যাপারটাতে যাই, ডেটা ট্রান্সমিশন মেথড। ওকে, সো আমরা এটার একটা ক্লাসিফিকেশন চার্ট অবশ্যই দেখব, তবে আমরা এটা দেখবো সবার শেষে। আগে আমরা সবগুলো জিনিস পড়বো, দেন আমরা এটা দেখবো। সো ডেটা ট্রান্সমিশন মেথড বলতে কি বোঝায়? ডেটা ট্রান্সমিশন মেথড, সো সাধারণত ডেটা ট্রান্সমিশন মেথড হতে পারে 2 প্রকারের। ওকে, সো একটাকে আমরা বলি প্যারালাল মেথড, একটাকে আমরা বলি সিরিয়াল মেথড। সো প্যারালাল মেথড বলতে বুঝতেই পারছো যে যেই মেথডটা সাধারণত সমান্তরালি ডেটাকে ট্রান্সফার করবে সেটাকে বলা হয় প্যারালাল মেথড। ওকে, আর যেটা 2 নম্বর সিরিয়াল মেথড, সিরিয়াল মেথডটা হচ্ছে সিরিয়াল মেথড।
সো সিরিয়াল মেথড বোঝানো হচ্ছে অনুক্রম, মানে যে মেথডের ডেটাটা একের পর এক সেন্ড হবে সেটা হচ্ছে সিরিয়াল মেথড। আচ্ছা, এটা বোঝার জন্য আমরা সিম্পলি কিছু বেসিক বিষয় আদি দেখলেই হবে। সো এক নম্বরে আমরা একটু প্যারালাল মেথড নিয়ে প্রথমে আলোচনা করি, তারপর আমরা সিরিয়াল নিয়ে আলোচনা করব। সো ধরো প্যারালাল মেথডের আমরা একটা এক্সাম্পল নিচ্ছি। এটা ধরে নাও এটা এটা হচ্ছে আমাদের একটা সেন্ডার স্টেশন, এটা হচ্ছে আমাদের একটা রিসিভার স্টেশন। সো আমরা দুইটা স্টেশন এখানে ড্র করলাম। সো এখানে ধরো আমরা এ সেন্ড করতে চাই। ধরো আমরা যখন এটাকে সেন্ড করবো, এটা এর কাছে যে পৌঁছাবে, তাই না, এই ডিভাইসের কাছে এসে পৌঁছাবে। বাট আমরা কি জানি, কম্পিউটার হচ্ছে মানুষের ভাষা বোঝে না, সে বুঝে কি অনলি বাইনারি। সো বাইনারিতে যখন সে এটা ট্রান্সফার করবে, আমরা এটা ফার্স্ট ক্লাসে মানে একদম শুরুর ক্লাসে আমরা এটা পড়েছিলাম, আমরা এখন আবারও বলছি, বড় হাতের থেকে বড় হাতের জেড হচ্ছে 65 থেকে 90, তাদের ডেসিমালে তাদের রোল নাম্বার বা তাদের সিরিয়াল নাম্বার যেভাবে ইচ্ছা বলতে পারো। ছোট হাতের থেকে ছোট হাতের জেড হচ্ছে 97 থেকে 122, ওকে। সেটা হচ্ছে তাদের রোল নাম্বার বা তাদের সিরিয়াল নাম্বার। সো আমরা যখন বড় হাতের এ দিয়ে ডেটাটাকে সেন্ড করতে চাই, তখন এটা তো ডেসিমালে 65, এটাকে একটা বাইনারিতে কনভার্ট করলে আমরা রুট পাবো, তাই না। আমরা জানি ডেসিমাল থেকে বাইনারিতে 2 দ্বারা ভাগ করতে হয়। সো সেই হিসাব মতে তুমি যদি 65কে বাইনারিতে কনভার্ট করো, তাহলে তুমি 5টা 0 1 পাবা। সো আমরা এই যে 5টা 0 1 পেলাম, সামনে একটা শূন্য দিয়ে আমি ব্যবহার করলাম, এটাকে 8 বিট করলাম, কারণ সে 8 বিটে ট্রান্সফার করে। তারপর সে কি করবে, প্রত্যেকটাকে সে এখানে পাঠাইতে চাইবে, তাহলে এই প্রত্যেকটাকে পাঠানোর জন্য তার এক একটা করে লাইন দরকার হবে। সো আমরা লাইন নিলাম, তারপর সে এগুলোকে পাঠিয়ে দিবে 0 1 0 0 0 0 0 দেন 1 পাঠিয়ে দিল। তো যখন এই সবগুলা যখন একে আমি পাঠাবো, এটাকে বিট আকারে সবগুলো একসাথে নিবে, দেন সেই বিটগুলোকে একসাথে পাঠাবে। পাঠানোর পরে এই ডিভাইসটা তোমাকে কিন্তু বিট দেখাবে না, সে আবার এটাকে বুঝবে, বুঝে সে তোমাকে ডিসপ্লেতে এই দেখাবে। তাহলে আমরা যখন এটা ডেটা সেন্ড করছি, তখন সবগুলো বিট একই সাথে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হচ্ছে। তাহলে প্যারালালের বাংলা হচ্ছে সমান্তরাল। এই লাইনগুলো যখন সবগুলো সমান্তরালে একই সাথে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একই সাথে একই সময়ে সকল ডেটা স্থানান্তরিত হয়, এবং এই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের প্যারালাল মেথড, মানে এই মেথডে ডেটা ট্রান্সফার করা সম্ভব। ওকে। সো এখানে তুমি এখন বলতে পারো যে আমাদের এখানে তো এর জন্য 8টা বিট, আমি যদি সাথে বি পাঠাইতাম তাহলে কতটা লাইন হইতো, 16টা বিট হইতো, বি এর জন্য আরো 8টা হইতো। তাহলে এখানে 8টা বিটের জন্য 8টা লাইন হয়েছে, 16টা বিটের জন্য 16টা লাইন হইতো। যদি আমি বলি এখানে এন সংখ্যক বিট আছে, তাহলে এখানে লাইন সংখ্যা কত, এন সংখ্যকই হইতো। ওকে, মানে যতগুলো প্রয়োজন হবে সে ততগুলো সে লাইন নিবে, এবং কিন্তু তার মেইন কন্ডিশন হচ্ছে সবগুলো বিট একসাথে ট্রান্সফার করতে হবে। সো এটা হচ্ছে প্যারালাল মেথড। প্যারালাল বুঝলে আশা করি এতক্ষণে সিরিয়াল মাথায় চলে আসার কথা, কারণ প্যারালালের অপোজিটই তো হবে সিরিয়াল, তাই না। সো আমরা সিরিয়ালের বিষয়টা হচ্ছে, এখানে যদি আমরা দুইটা ডিভাইস কনসিডার করি, ধরো এখানে সেম আমি একেই যদি সেন্ড করতে চাই দুই জায়গায়, ধরো আমি এখানে এ লিখলাম, এখানে এ পৌঁছাবে। এখন আমার লাইন কিন্তু আর 8টা নেই, এখন লাইন হচ্ছে একটা। সো আমি এখান থেকে 0, আমি একটু এটাকে একটু ব্রডলি বুঝাইতে চাচ্ছি, আমি একটু একটু দূরে আঁকি এই জিনিসটাকে, তাহলে একটু ইজিলি ভালো করে বোঝানো যাবে। সো এটাকে 0 1 0 0 0 0 0 1, ওকে। তারপর ধরো আমার এখানে এসে পৌঁছাবে। সো এখানে আমার লাইন হচ্ছে একটাই লাইন, এই লাইনটা দিয়ে এসে পৌঁছাইতে হবে। সো ধরো আমার ডিভাইসটা হচ্ছে এখানে, এ হচ্ছে আমার ডিভাইস। এখন কথা হচ্ছে, যখন আমরা ডিভাইসের মধ্যে এই লিখলাম, ধরো তুমি যদি তোমার হাতের থেকে একটা কাঁচের প্লেটকে নিচে ফেলে দাও, কাঁচের প্লেটকে এক টুকরো করে ভেঙে ভেঙে পড়বে, নাকি ফেলে দিলে একসাথে ভেঙে যাবে? ডিফারেন্টলি একসাথে ভেঙে যাবে, তাই না। সো আমরা যখন এইটাকে ডিভাইসের মধ্যে দিই, সে যখন এটা কনভার্ট করে, সে তো একসাথে এটাকে কনভার্ট করে ফেলে। এখন আমার যখন এখানে পাঠাইতে হবে, সে তো একসাথে আছে, তাকে তো পাঠাইতে হবে, কিন্তু পাঠানোর জন্য তো আমার লাইন একটা, লাইন তো আমার অনেক নাই। সো এখানে সে একটা কাজ করে, যখন সে দেখে যে এটা পাঠাইতে পারছে না, তখন সে এখানে আরেকটা ডিভাইসে ব্যবহার করে। এই ডিভাইসটার কাজ হচ্ছে, সে গ্রহণ করে হচ্ছে প্যারালাল ডেটা, আর কনভার্ট করে হচ্ছে সিরিয়াল ডেটা। তাহলে আমার এখানে একটা কনভার্টার প্রয়োজন হচ্ছে। এই কনভার্টারের কাজ কি, সে প্যারালাল ডেটাকে বা প্যারালাল বিটগুলোকে সিরিয়াল বিটে কনভার্ট করে। কনভার্ট করলো, খুব ভালো কথা। এখন সে কি করবে, এই ডেটাগুলোকে তো তার সেন্ড করতে হবে, এখন সে ডেটাগুলোকে সেন্ড করবে। তাহলে শুরুতে কোন ডেটা যাবে বলো তো? এই 0টা যাবে প্রথমে, কারণ এটা তো শুরুর 0 এখানে। তারপরে কি এই 1 যাবে, সো এই 1, তারপরে কি এই 0 যাবে 0, তারপরে এইভাবে সবগুলো যাবে 0, লাস্টে এই 1 আছে, এই 1। সো তুমি এইভাবে দেখলে উল্টা লাগতে পারে, মনে হতে পারে এই 1টা এখানে আসলো কেমনে। আসলে এইটা এমন না, মানে ব্যাপারটা হচ্ছে এইটা যাচ্ছে শুরুতে, তারপরে যাচ্ছে এইটা, এইভাবে প্রত্যেকটা করে ফাইনালি লাস্টে সে হচ্ছে এই 1টা যাচ্ছে। ওকে, এভাবে হচ্ছে প্রসেস। তাহলে
রেলগাড়ির মতো তুমি অনেকটা চিন্তা করতে পারো, রেলগাড়ির মাথা যেদিকে থাকে সেই মাথাটাই আগের দিকে যায়। সো এখন আমরাও যখন ডেটাটাকে সেন্ড করছি তখন এটা ছিল একটা ডিজিটাল ডেটা, এটাকে সে বাইনারিতে কনভার্ট করলো, যেটা একটা প্যারালাল ডেটা ছিল। এই প্যারালাল ডেটাকে সে আবার কনভার্ট করলো কি সিরিয়াল ডেটায়। সো প্যারালাল টু সিরিয়াল যখন কনভার্ট হইলো তখন সেটাকে কি করবে, সাথে সাথেই সেটাকে কনভার্ট করবে অনেকগুলো বিটে। সো বিটে কনভার্ট করে সিরিয়ালে সেই এই লাইন দিয়ে সবাইকে পাঠাবে। তো যখন সে এটাকে পাঠাবে তখন এখানে তো পৌঁছাবে একটা একটা করে, এখানে সে 0 পাঠালে সে 0 পৌঁছাবে, আবার সে 1 পাঠালে সে 1 পৌঁছাবে। এখন বলো এর জন্য 8টা বিটি দরকার এটাকে তৈরি করতে গেলে, কিন্তু যেহেতু সিরিয়ালে যাচ্ছে সবগুলো তো একসাথে যাবে না, একটা একটা করে পৌঁছাবে। প্রথমে ধরো আমি এখানে একটু লিখে নিচ্ছি, ধরো প্রথমে সে পাঠাইলো, তারপরে সে প্রথমে এখানে এসে পৌঁছালো 0, তারপরে পৌঁছালো 1। এখন একটা একটা করে যেহেতু পৌঁছাবে তাহলে সবগুলো ছাড়া কি সে এখানে দেখাইতে পারবে যে এটা এ? পারবে না তো। তাহলে আমার কি দরকার, এখানে আরেকজন কনভার্টার দরকার, যে আবার কি করবে সবগুলো বিটকে একসাথে করবে। তাই এখানে আমরা আবার আরেকটা কনভার্টার ব্যবহার করি, যে কনভার্টার নাম হচ্ছে সিরিয়াল টু প্যারালাল কনভার্টার। ওকে, সে আবার রিসিভ করে সব সিরিয়াল, কনভার্ট করে প্যারালালে, প্যারালালে কনভার্ট করে এই জিনিসগুলোকে একসাথে একই রকম দেখায়। ওকে, আমরা যদি এখানে ড্র করে দেখাই যে সবগুলোকে সে একসাথে একটা সিরিয়ালে নিয়ে আসবে, আনলো, আনার পরে এখন কম্পিউটার বুঝবে বা ডিভাইস বুঝবে এটা কি, এবং সে এখানে তখন শো করবে এ। তাহলে খুব সিম্পলি যদি আমরা ব্যাপারগুলোকে এক্সপ্লেন করি, আমার যাওয়ার মতো দুইটা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে আমরা সরাসরি যেতে পারবো, আরেকটা রাস্তা হচ্ছে আমরা একটু ঘুরে যেতে পারবো। ওকে, সো সরাসরি যেতে হলে আমার কি করতে হবে, সবগুলোর জন্য একটা একটা করে লাইন লাগবে এবং সবগুলোর একই সাথে একই রকম ডেটা পাঠাবে, সেটা হচ্ছে প্যারালাল ডেটা। আর সিরিয়াল ডেটা কি হবে, সবগুলো একসাথে দাঁড়াবে ঠিকই, কিন্তু যেতে হলে তার একটা গেট দিয়ে যেতে হবে, এবং এটার কাজ হচ্ছে একটা কনভার্টার, সে প্যারালাল থেকে সিরিয়ালে কনভার্ট করে সে ডেটাগুলোকে একে একে করে পাঠাবে। পাঠানোর পরে সে এখানে এসে পৌঁছানোর পরে আবার কি করবে, আরেকটা সিরিয়াল টু প্যারালাল কনভার্টার থাকবে, সে আবার এই সিরিয়াল এগুলোকে নিয়ে প্যারালালে সাজিয়ে সে বুঝবে এটা এ, তারপর সেটা ডিসপ্লেতে শো করবে। এটা অনেকটা মনে করো প্যারালালটা অনেকটা তোমার স্কুলে যখন তোমরা দৌড় প্রতিযোগিতা বা অন্য কোথাও দাও সেটার মতো সব একসাথে শুরু করে। আর সিরিয়ালটা অনেকটা তুমি কম্পেয়ার করতে হবে স্কুলে যদি মিলাদ মাহফিল বা কোথাও যাও, মিষ্টি টিষ্টি নিতে গেলে তো আমাদের কি করতে হয়, সিরিয়ালে দাঁড়াও। সো এই সকল জায়গায় হচ্ছে এটা সিরিয়ালের মতো কাজ করে। সো এখানেও আমাদের কেউ কেউ থাকে নীতি নির্ধারক, যারা হচ্ছে আমাদেরকে সিরিয়ালে মেনটেন করে, স্যাররা ম্যাডামরা, এটা হচ্ছে সেই কনভার্টার। ওকে, সো এইভাবে হচ্ছে ডেটাগুলোকে সিরিয়াল টু প্যারালাল এবং প্যারালাল টু সিরিয়াল ডেটাকে ট্রান্সফার করা হয়। এগুলো আমাদের দুইটা মেথড, সিরিয়াল মেথড এবং হচ্ছে প্যারালাল মেথড। সো এই বিষয় দুইটা কি বুঝতে পেরেছো কিনা তোমরা, আমাকে একটু জানাও তো। জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা, আমাদের হাতে সময় খুবই কম, আজকে বেশি পড়াবো না তোমাদেরকে, আমরা দেখি যতটুকু আজকে করানো যায় ততটুকুই করাবো। এই যে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, এদেরকে আবার ক্লাসিফিকেশন করা যায়। ওকে, সো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন যারা সিরিয়াল মেথড, যেটা এই সিরিয়াল মেথডকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস, 2 নাম্বারটা হচ্ছে সিনক্রোনাস, এবং 3 নাম্বার হচ্ছে আইসোক্রোনাস। ওকে, আইসোক্রোনাস, এ হচ্ছে আমাদের টোটাল 3 ভাগে এগুলাকে ভাগ করা যায়। সো আমরা এই 3টা ভাগ দেখব যে কোনটা কিভাবে কাজ করে। দেখো আমি তোমাকে বলতে পারি, লাইক ধরো আমি বললাম মাইশা, এখানে কি আছে, মাইশা আছে, ত্রিদীপ আছে, সবই মেয়ে আছে। আচ্ছা আমি বললাম যে মাইশা অনেক ভালো গান গায়। এখন ধরো মাইশা অনেক ভালো গান গায়, এটার অর্থ কি আমি এটা বলতে পারি যে মাইশা অনেক ভালো নাচে? এটাও তো আমি বলতে পারবো না, রাইট? সো একটা মানুষকে অনেকভাবে জাস্টিফাই করা যায়, এক একটা অ্যাঙ্গেলে এক একভাবে জাস্টিফাই করা যায়, বা এক একটা অ্যাঙ্গেলে এক একভাবে তাকে তুলনা করা যায়, তাই না? সো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন বা সিরিয়াল যেটা মেথড, এটা অনেকভাবে ভাগ করা যায়, তবে আমরা সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে, সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে পারি। যেমন ডান্সের উপর ভিত্তি করে মাইশা ধরো অ্যাভারেজ ডান্সার, গানের উপর ভিত্তি করে মাইশা অনেক ভালো গান গায়। তাহলে একটা জিনিসের ভিত্তি করে এটার প্রকারভেদ বা এটার কোয়ালিফিকেশন বা এটার তুলনা হতে পারে। তো এরকম সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড যেটা, এটা সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। ওকে, সো এই 3টা হচ্ছে তার প্রকারভেদ। আচ্ছা, আমি এখানে আরেকটু কথা বলে আসি, আমরা এই টপিক্সটা আগামী দিন পড়বো। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস একটু ডিটেলস বিষয় আছে, সেটা ইনশাআল্লাহ আমরা আগামী
আগামী দিন পড়বো। আমরা আজকে এটার আরেকটু ব্যাখ্যা দিয়ে আসবো, যে অনেক সময় পরীক্ষা আসে সিরিয়াল এবং প্যারালাল ডেটা ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য দাও, সংজ্ঞা এবং পার্থক্য লিখে, এরকম ভাবে আসতে পারে কিন্তু। সো আমরা একটু মুখে মুখে বলার চেষ্টা করি যেন আমাদের পড়াটা এখানেই কমপ্লিট হয়ে যায়। সো প্যারালাল ডেটা ট্রান্সমিশন হচ্ছে এমন এক ধরনের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে একটি বিট বা একটি ডেটার সকল বিট একই সাথে একই সময়ে ভিন্ন ভিন্ন লাইনে ডেটাকে ট্রান্সফার করতে পারে, যেখানে এন সংখ্যক বিটের জন্য এন সংখ্যক লাইন প্রয়োজন হয়। এটা খুব কিন্তু বড় একটা এমসিকিউ। তোমাকে বলবে 8 বিটের একটা ডেটা ট্রান্সমিশনের জন্য প্যারালাল মেথডে কতগুলো লাইন প্রয়োজন হয়, 8টা লাইন। বলতে পারে 16 বিটের জন্য কয়টা, 16টা। যদি এন সংখ্যক বিট হয় অনেকে কনফিউজ হয়ে যায়, এন সংখ্যক লাইন। আচ্ছা, আর এটা হচ্ছে সিরিয়ালের সংজ্ঞাটা বলবা, যে ডেটা ট্রান্সমিশন মেথডে ডেটাগুলো একের পর এক বিট বিট আকারে ডেটাকে ট্রান্সফার হয় তাকে বলা হয়, বিট বাই বিট আকারে ডেটা ট্রান্সফার হয় তাকে বলা হয় সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। এবং যেখানে প্যারালাল এবং থেকে সিরিয়াল এবং সিরিয়াল থেকে প্যারালাল কনভার্টারের প্রয়োজন হয়। ওকে, এই হলো তোমার সংজ্ঞা, প্রাইমারি সংজ্ঞা। ব্যাখ্যায় কি কি আমরা বলতে পারি, তুমি বলো তো দুইটার মধ্যে কোনটা বেশি ফাস্ট হবে, কেউ বলতে পারো আমাকে? বলো। জানি না স্যার কি হবে। আচ্ছা, ইউজুয়ালি এটা রেসপন্স করার অভ্যাস থাকতে হবে তোমার। হ্যাঁ, তাহলে যদি তুমি পেরে যাও তাহলে তোমার কনফিডেন্স বিল্ড হবে, আর যদি তুমি ভুল করো তাহলে তোমার কারেকশন হবে। এটা ভুলবা না কখনো, পরীক্ষা হলে এই বিষয়টা ভুলবা না, যদি তুমি রেসপন্স করার অভ্যাস থাকে, আদারওয়াইজ তো ভুলে যাবা। আচ্ছা দেখো, প্যারালালটা ফাস্ট হবে কারণ প্যারালাল সবগুলো ডেটা একসাথে ট্রান্সফার করে, সিরিয়াল তো একের পর এক ট্রান্সফার করে। তাহলে অবশ্যই এই দুটার মধ্যে এটা একসাথে ট্রান্সফার যদি করে এটা বেশি সুবিধাজনক। তাহলে আমার কি এটা হচ্ছে টাইম কম লাগবে, যেহেতু সে ফাস্ট ডেটা ট্রান্সফার করতে পারে সবগুলো, এখানে টাইম বেশি লাগবে। পার্থক্য বলে দিচ্ছি, হ্যাঁ, টাইম কম লাগবে, টাইম বেশি লাগবে। সো যদি টাইম কম লাগে এটা আমার জন্য সুবিধাজনক, আর যেটা টাইম বেশি লাগবে সেটা কি কম বা অসুবিধাজনক। সো যেহেতু টাইম কম লাগবে, সুবিধাজনক, আর যেই জিনিসের সুবিধা বেশি সেই জিনিসের প্রাইসও বেশি। সো এই চ্যাপ্টারের মধ্যে এই প্রাইস নিয়ে সব জায়গায় মোটামুটি আমাদের আলোচনা করতে হবে। সো এটা মাথায় রাখবে, এখানে বলবা যেহেতু প্যারালাল ডেটা ট্রান্সমিট, বা এটা ডিরেক্টলি বলতে পারো যে এটার খরচ মূল্য বা ব্যয়বহুল, আর এটা হচ্ছে কম ব্যয়বহুল। আচ্ছা, তারপর আসবে হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো ধরনের এক্সটার্নাল সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের জন্য কোনো ধরনের এক্সটার্নাল মেমোরি বা স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। সো হোয়াট ইজ দ্য স্টোরেজ ডিভাইস? যে ডিভাইসের মধ্যে কোনো কিছু স্টোর করা হয়, যেমন তোমার মোবাইল ফোনের মেমোরি কার্ড, এটা একটা স্টোরেজ ডিভাইস, এর মধ্যে স্টোর করা হয়। আচ্ছা, যেমন আমরা যখন এটাকে ভাঙার পরে এই ডেটাগুলো একসাথে থাকে, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয় না, প্যারালালে প্রয়োজন হয়। খেয়াল করো কেন, কজ প্যারালালের মধ্যে এই ডেটাগুলো ভাঙার পরে একসাথে থাকবে, একসাথে থেকে সেন্ড করে আবার একসাথেই যে এখানে জমা হবে, তাহলে কি এখানে স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হবে, সিরিয়ালের প্রয়োজন হবে না। কেন হবে না? কারণ ডেটাগুলোকে একটা একটা করে পাঠাবে। সো একটা বিট লিখবে সে একটাই পাঠিয়ে দিবে, আরেকটা বিট হবে সে আরেকটাই পাঠিয়ে দিবে। মানে প্যারালাল এই কনভার্টার যখন পাঠাবে সে সাথে সাথেই চলে যাবে। তো সে যখন একটা পাঠায় একটাই যখন চলে যায় তাহলে তো তার স্টোরেজ প্রয়োজন নাই। তাহলে এই জন্যই হচ্ছে এটা কম ব্যয়বহুল হয়, এটা বেশি ব্যয়বহুল হয়। ওকে, সো আজকে মোটামুটি এই পর্যন্তই থাকবে তোমাদের পড়া। তোমরা কি সব কিছু বুঝতে পেরেছো কিনা? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো উইদিন 10 সেকেন্ড। স্যার সিনক্রোনাস আর প্যারা কি এর মধ্যে আইসোক্রোনাস আছে? এগুলো হচ্ছে আগামী ক্লাসে পড়াবে, এগুলো তো আজকে পড়াচ্ছি না। আচ্ছা ঠিক আছে স্যার। তাহলে তোমাদের বাসায় কাজ থাকবে এই যতটুকু পড়াইছি শুরু থেকে এতটুকু ভালো করে রিভাইজ করবে। আগামী ক্লাস হবে ইনশাল্লাহ আগামী মঙ্গলবার দিন ঠিক রাত 9টার দিকে। ঠিক আছে, আর এগুলো পড়ে এসো কিন্তু, নাহলে কিন্তু বুঝবা না পরের ক্লাস, ভালো করে পড়ে আসবে। ঠিক আছে স্যার, আজকের জন্য এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।